বন্ধুরা, আমরা একটা নতুন গল্পের চ্যানেল ক্রিয়েট করেছি। আমাদের চ্যানেলের নাম বং স্টোরিজ। এখানে নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে রাখো আমাদের গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। আমাদের গল্প লেখা ও বলার প্রয়াস যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো ও শেয়ার করে দিও, আর কমেন্ট করতে ভুলো না যেন। আমাদের চ্যানেলের লিংকটি নিচে দেয়া রইল। হাতে কামড়ে দিয়েছে, ঠিক বোলতার কামড়ের মতন। জীবন বের হয়ে যাওয়ার উপক্রম। তবে এই বোলতা আসল বোলতা নয়, এটা একটা মানুষের কামড়, যা ঠিক বোলতার কামড়ের মতো। এটা বুঝতে পারলাম কারণ এর আগে একবার বোলতার কামড় খেয়েছিলাম, তাই তার এক্সপিরিয়েন্সটা মনে আছে। হাত 2 দিন ধরে ফলেছিল, প্রচুর ব্যথা পেয়েছিলাম। আর এখন যে ব্যাপারটা ঘটলো সেটা ঠিক ওই বোলতার কামড়ের মতোই ছিল, তাই তাকে বোলতার মতোই মনে হচ্ছে। সেই ব্যক্তিটি হলো আমার স্ত্রী অবন্তিকা। সে কখনোই এমন করে না, বাট আজ করেছে। এমন করবে বলে আমার ধারণাতেও ছিল না। আমার অপরাধ হচ্ছে তার আবদার আমি পূরণ করিনি। যদি ওর আবদার পূরণ করতাম তাহলে হয়তো আমার এমন অবস্থা হতো না। গত 3 দিন আগে। এই শুনছো? বলো। অনেকদিন থেকে পুকুরে স্নান করা হয়নি জানো। চলো না আজ একটু পুকুরে স্নান করে আসি। এখনো তোর ঠান্ডা ভালো করে শেষই হয়নি, আর এখন পুকুরে স্নান করলে তোমার জ্বর আসতে পারে, তাই পুকুরে স্নান করা যাবে না। প্লিজ অল্প সময়ের জন্য। না বলেছি না, করা যাবে না একদম। প্লিজ চলো না। ওকে, বাট অল্প সময়ের জন্য। ওকে ওকে। আমাদের বাড়িটা গ্রাম আর শহরের মাঝামাঝি। আমরা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। আমাদের বাড়ির চারিপাশে অনেক ফুল গাছ আছে। আমার বাড়ির পিছন দিকে একটা পুকুর। সবসময় আমরা ওই পুকুরে স্নান করি না, শুধু গরমকালেই নামা হয়। আমি অবন্তিকার কোনো আবদার না মানলে ও এইভাবেই বাচ্চাদের মতো বিহেভ করে। তখন আমি আর না করতে পারি না। অবন্তিকা হলো আমার স্ত্রী। ও পুকুরে নেমেই বাচ্চাদের মতো জল ছেটাতে ছেটাতে সাঁতার কাটতে লাগলো। আমি এক পলকে ওর দিকে চেয়ে আছি আর ভাবছি কত বছরের যেন চেনা সেই মেয়ে। কলেজে পড়ার সময় থেকেই আমাদের পরিচয়, তবে আমাদের খুব অদ্ভুতভাবে পরিচয় হয়েছিল। তারপর আস্তে আস্তে কাছে আসা, তারপর ভালোবাসা। দীর্ঘ 7 বছরের প্রেমের পর আমাদের বিয়ে হয়, তারপর 3 বছরের সংসার। তবুও ওকে প্রতিদিন যেন নতুনভাবে আবিষ্কার করি। হঠাৎ আমার চোখে জল ছিটকে পড়লো। তাকিয়ে দেখি অবন্তিকা হাসছে। তার মানে আমি ওকে দেখতে দেখতে অতীতের কল্পনায় চলে গিয়েছিলাম। কি হলো? তুমি পুকুরের পাড়ে বসে কি করছো? তাড়াতাড়ি জলে নামো। না, আমি এখানেই ঠিক আছি, আর তোমাকে সাঁতার কাটতে দেখতেই আমার ভালো লাগছে। থাক, তোমাকে আর বেশি বলতে হবে না। তুমি তো এখানে আসতেই চাইছিলে না, আবার আমাকে সাঁতার কাটতে দেখতে ওনার নাকি ভালো লাগছে। বারে, তুমি আমার একমাত্র বউ, আর তোমার ছেলে মানুষগুলো উপভোগ করবো না তো কে করবে বলো? কি আমি ছেলে মানুষই করি? করোই তো, না হলে পুকুরের এই ঠান্ডা জলে কেউ সাঁতার কাটে? করবোই তো। এখন চলো, না হলে তোমার ঠান্ডা লেগে যাবে। না, আর একটু থাকবো। আর তুমি তো পুকুরে নামলেই না। আমি বাড়ি গিয়ে স্নান করব, তুমি তাড়াতাড়ি উঠে এসো, না হলে ঠান্ডা লেগে যাবে তো, তখন আবার জ্বর চলে আসবে তোমার। আর একটু প্লিজ। আমার কথা শুনবে না তো? তাহলে জ্বর হলে পরে আমাকে বলবে না কিন্তু। জ্বর আসবে না তো। তোমাকে বলেছে? বলেছি তো। ওকে, তোমার যা ইচ্ছা তাই করো, আমি গেলাম। প্লিজ যেও না, আর 5 মিনিট থাকবো প্লিজ। ওকে, 5 মিনিটের যেন 1 সেকেন্ডও বেশি না হয় কিন্তু। ঠিক আছে ঠিক আছে। ওখান থেকে ফিরে এসে আমরা যে যার কাজে ব্যস্ত হয়ে গেলাম। সন্ধ্যার সময় বাড়ি ফিরে এলাম। দেখি মহারানী জড়সড় হয়ে ঘুমাচ্ছে এবং সম্পূর্ণ শরীরে কাঁপুনি দিয়ে জ্বর। কিন্তু আমাকেও বলেনি, কারণ ও নিজের জেদের কারণেই এই জ্বরটা বাঁধিয়েছে। ওর কাছে গিয়ে বসতেই ও বলল, আমার কিছুই হয়নি, ও সেরে যাবে। তা তো দেখতেই পাচ্ছি কিছুই হয়নি, তাহলে এইভাবে কাঁপছো কেন? এমনিতেই কাঁপছি, ইচ্ছে করছে তাই। আর শরীর এত গরম কেন? বললাম না কিছু হয়নি, তুমি বেশি চিন্তা করো না। চিন্তা করবো কেন? আমার চিন্তার বিষয় তুমি কেন হবে?
প্লিজ রাগ করো না, কিছুই হয়নি আমার, আমি ঠিক আছি গো। ওকে, আমি বুঝতে পেরেছি তোমার কিছুই হয়নি। ঠিক আছে, যাও এবার খেতে দাও আমাকে, আমার খিদে পেয়েছে। ঠিক আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খেতে দিচ্ছি। ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে যেতেই কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। ঘুরে দেখি অবন্তিকা পড়ে গেছে। আমি দৌড়ে গিয়ে ওকে তুললাম। রাগী গলায় বললাম, কিছু হয়নি তো, তাহলে তুমি এভাবে পড়ে গেলে কেন? এবারও কিছুই বললো না। আসলে আমারও অনেক রাগ হয়েছিল, তাই ওকে খাবার দেওয়ার জন্য বললাম। আর এর ফল যে এমন হবে তা আমি কখনোই ভাবতে পারিনি। তারপর মেডিকেল স্টোর থেকে ওষুধ নিয়ে এলাম। 2 দিন ধরে সেবা করার পর ও একটু সুস্থ হলো, তবে পুরোপুরি সুস্থ হয়নি। আজ রবিবার, তাই আমি বাড়িতেই ছিলাম। আজও আবার নতুন জেদ ধরলো। ওই, কি করছো? এই তো খেলা দেখছি মোবাইলে। জানো, একটা জিনিস খেতে ইচ্ছে করছে খুব। তা কি খাবে বলো? না, তুমি আগে বলো, এনে দেবে? এনে দেবার মতো হলে অবশ্যই এনে দেবো, কিন্তু তুমি আগে বলো। না, তুমি আগে বলো এনে দেবে কিনা। জিনিসটার নাম আগে বলো, তারপরে আনবো। না, তুমি আগে বলো আনবে কিনা। আমি বুঝতে পেরেছি তুমি কি খেতে চাইছো, বাট তোমাকে কোনো মতেই সেটা দেয়া যাবে না এখন। প্লিজ, একটা খাবো, এর বেশি খাবো না। না, আনবো না, কোনো মতেই আনবো না। এই মুহূর্তে আইসক্রিম খেলে আরো বেশি ঠান্ডা লেগে যাবে, আবার জ্বর হলে তোমারই কষ্ট হবে। প্লিজ, একটা, মাত্র একটা খাবো। তারপর শুরু হলো আদর করা। এটা আমাদের বিয়ের পর থেকেই চলে আসা রীতি, কিন্তু আমি আজ ওর কোনো আদরেই সায় দেব না। সায় দিলেই ওর শরীর খারাপ করবে। যখন দেখলো আমি আমার কথায় অনড়, তখন আমার হাতে কামড় দিয়ে বসলো। সাথে সাথেই আমার রাগটা চরমে উঠে গেল। আমি ওর সাথে কোনো কথা বলবো না বলে ঠিক করলাম। সোজা বাড়ি থেকে বের হয়ে এলাম। চিন্তা করছি 24 ঘন্টা আর বাড়িই ফিরবো না। বের হয়েই বাজারের দিকে রওনা দিলাম। মোবাইলটা বাড়িতেই রেখে এসেছি। কিছুক্ষণ বাজারে ঘুরে আমি একটা পার্কে গিয়ে বসলাম আর ভাবতে লাগলাম, অনেক কষ্ট করে আমরা আমাদের বাবা মাকে রাজি করিয়ে বিয়ে করেছি। এইভাবেই অনেকক্ষণ ভাবতে ভাবতে বিকাল হয়ে গেল। তারপর সেখান থেকে একটা কফি শপে গেলাম। সারাদিন কিছুই খাইনি। আমি জানি অবন্তিকাও খায়নি। ওর মনটাও অনেক খারাপ হয়ে আছে। আর মোবাইলটাও আনেনি, তাই কোনো রকম যোগাযোগও করতে পারেনি। কিছু সময় পরে বাড়ির দিকে রওনা দিলাম। আজ জ্যোৎস্না রাত, তাই ধীর গতিতে হাঁটতে লাগলাম, এই মুহূর্তটাকে অনুভব করতে করতে। এইরকম রাস্তায় হাঁটার মজাই আলাদা। অবন্তিকা যদি সঙ্গে থাকতো তাহলে কতই মজা হতো। এইসব ভাবতে ভাবতে অনেক দূরে চলে এসেছি। অবশেষে বাড়ি ফিরলাম। বাড়িতে ঢুকতেই মায়ের জেরা শুরু। বেশি উত্তর না দিয়ে হুঁ হাঁ করেই রুমে চলে এলাম। দরজা খুলে ঢুকতেই দেখলাম অবন্তিকা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ও অনেকক্ষণ ধরেই কাঁদছিল, তা বালিশ দেখেই আমি বুঝতে পারলাম। না, অনেক কষ্ট পেয়েছে মেয়েটা আজ। কোনো কথা বলছে না, ও শুধু কেঁদেই যাচ্ছে। আমি বললাম, এইভাবে আর কত কাঁদবে? কোথায় ছিলে তুমি? আমি খুব খারাপ, তাই না? না। না, আমি খুব খারাপ। তোমার কোনো কথাই আমি শুনি না, তোমাকে এত কষ্ট দিই। কে বললো তুমি কষ্ট দাও? তুমি তো আমার সবই কথা শোনো, শুধু মাঝে মাঝে একটু বেশি জেদ করো। আচ্ছা বলো তো, আমি কি তোমার খারাপ চাই? না তো। তাহলে কেন বোঝো না? তোমার কষ্ট হলে যে আমিও কষ্ট পাই তা তুমি বুঝতে পারো না? জানি তো। তাহলে এমন কেন করো? আমাকে এবারের মতো ক্ষমা করো, আর কখনো করব না। এখানে ক্ষমার প্রশ্ন আসছেই কেন? ওই যে তখন তোমাকে কামড়ে দিলাম, তোমার অনেক ব্যথা লেগেছে, তাই না? আরে না, ওটাতে কিছুই হয়নি। ওটা জাস্ট একটা দুর্ঘটনা। তা এইভাবে আমাকে কি সারাদিন জড়িয়ে থাকবে? থাকবো। জানো আজ আমি কত কষ্ট পেয়েছি, কত কেঁদেছি। ফোনটাও তো তুমি নিয়ে যাওনি। সবই জানি তো কতটা কেঁদেছো, তা বালিশ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, এবার খেতে দাও তো, সকাল থেকে না খেয়ে আছি। আমিও তো না খেয়ে আছি। যাও ফ্রেশ হয়ে এসো, খাবার দিচ্ছি। তারপর আবার স্বাভাবিকের মতোই আমাদের জীবনযাপন চলতে লাগলো। একটু অভিমান আর অনেকগুলো ভালোবাসার সমন্বয়ে চলছে আমাদের সংসার। সংসার জীবনে মান অভিমান থাকবেই, তার জন্য বড় কোনো ঘটনার জন্ম দেওয়াটা ঠিক হবে না। দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের দ্বারাই সুখী পরিবার গড়ে তুলতে হবে। কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবেই ভেঙে যাচ্ছে অনেক সংসার। স্বামী স্ত্রীর মধ্যে ট্রাস্ট, আন্ডারস্ট্যান্ডিং আর ভালোবাসার মাধ্যমেই
গড়ে ওঠে সুখের সংসার। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সব থেকে আগে পাওয়ার জন্য।